পাকিস্তানের ভেতরেই একটা যুদ্ধ চলছে। এমন একটা যুদ্ধ যা প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। আজ আমরা কথা বলবো বেলুচিস্তান নিয়ে। কয়েক দশক ধরে এখানে চলছে অসন্তোষ, সহিংসতা আর মানবাধিকার লঙ্ঘনের এক জটিল গল্প। চলুন এই অদেখা যুদ্ধের পর্দাটা একটু সরিয়ে দেখা যাক। শুরু করে একটা সংখ্যা দিয়ে ৭,০০০-এরও বেশি। ভাবুন তো, বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপের মতে ২০০২ সাল থেকে এতগুলো মানুষ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা বলপূর্বক গুমের শিকার হয়েছেন। মানে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারা কোথায় আছে, কেমন আছে, কেউ জানে না। এটা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে হাজার হাজার পরিবারের অন্তহীন অপেক্ষা আর কষ্ট। ওই হাজারো গল্পের মধ্যেই একজনের নাম মাহরং বালোচ। তার নিজের মুখেই শুনুন তার অভিজ্ঞতা। আমার বাবাকে ২০০৯ সালে তুলে নেওয়া হয়, ২০১১ সালে আবার। কিন্তু এবার তার নির্যাতিত লাশটা ফেরত আসে। এই ব্যক্তিগত ট্র্যাজেডি থেকেই জন্ম নিয়েছে এক নতুন প্রতিরোধ। আর মাহরং বালোচ হয়ে উঠেছেন সেই প্রতিরোধের অন্যতম মুখ। তো এই বলপূর্বক গুমের ঘটনাগুলোই আজকের এই পুরো সংঘাতের একেবারে কেন্দ্রে চলে এসেছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা কৌশল যা পুরো প্রদেশ জুড়ে এক ধরনের নীরব আতঙ্ক তৈরি করে রেখেছে। কিন্তু প্রশ্ন হল, এত ক্ষোভ, এত অসন্তোষ, এর শুরুটা কোথায়? কেন বেলুচিস্তানের মাটি দশকের পর দশক ধরে এত অশান্ত? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে। চলুন সেই শেকড়ের দিকেই যাওয়া যাক। আসলে বিদ্রোহের আগুনটা এখানে বারবার জ্বলে উঠেছে। দেখুন, ১৯৪৭ সালে স্বাধীন কালাত রাজ্যকে ১৯৪৮-এ জোর করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়। বলা যায় শুরুটা সেখান থেকেই। এরপর ১৯৫৮ সালে, তারপর ১৯৭৩-এ বারবার বালোচরা রুখে দাঁড়িয়েছে। আর ২০০২ সাল থেকে যে পঞ্চম দফার বিদ্রোহটা শুরু হয়েছে সেটা আজও চলছে। এই লম্বা বঞ্চনার ইতিহাসই আজকের ক্ষোভের জন্ম দিয়েছে। এবার আসি অর্থনীতির কথায়। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদই যেন তার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চল সম্পদের ভরপুর, অথচ এখানকার মানুষ পাকিস্তানের সবচেয়ে গরিব। এই যে বৈপরীত্য, একেই বলে রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপ। আর এটাই অসন্তোষের আগুনে ঘি ঢালছে। এই বৈপরীত্যটা একবার দেখুন। একদিকে বেলুচিস্তানের মাটির নিচে রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস, সোনা, তামা, কত কি। আর অন্যদিকে মাটির ওপরে কি অবস্থা? পাকিস্তানের সবচেয়ে বেশি দারিদ্র্য, সবচেয়ে কম শিক্ষার হার। এখানকার প্রায় ৭০% মানুষ ভয়াবহ দারিদ্র্যের মধ্যে বাস করে। মানে সম্পদ তাদের, কিন্তু তার সুফল তারা পাচ্ছে না। আর এই যে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসির মতো বড় বড় প্রজেক্ট হচ্ছে, সেগুলোকে নিয়ে স্থানীয়দের অভিযোগের শেষ নেই। তাদের মতে গোয়াদার বন্দরের মতো মেগা প্রজেক্টের আসল সুবিধা পাচ্ছে বাইরের লোকেরা, অভিজাতরা। আর স্থানীয়দের জন্য কি থাকছে? কম বেতনের চাকরি আর নিজেদের মাটিতেই পরবাসী হয়ে যাওয়ার ভয়। আর এই দীর্ঘদিনের বঞ্চনা আর দমন-পীড়ন থেকে যা জন্মায়, সেটাই হয়েছে এক ভয়ঙ্কর সংহিংসার চক্র। এখানে অভিযোগের আঙুল কিন্তু দুই পক্ষের বিরুদ্ধেই উঠেছে। সত্যিটা বুঝতে হলে আমাদের এই চক্রের প্রত্যেকটা দিকই দেখতে হবে। তো কারা আছে এই সংঘাতে? চলুন দেখিনি। একদিকে আছে পাকিস্তানের রাষ্ট্রীয় বাহিনী, যেমন আইএসআই এবং ফ্রন্টিয়ার কোর। আর তাদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়ছে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ এবং বালোচ লিবারেশন ফ্রন্ট বা বিএলএফের মতো সশস্ত্র বিদ্রোহী দলগুলো। প্রথমে আসি রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর দিকে। মানবাধিকার সংস্থাগুলো কিন্তু অনেক দিন ধরে তাদের কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে আসছে। অভিযোগের তালিকাটা বেশ লম্বা। যেমন দিনের আলোয় কাউকে তুলে নিয়ে যাওয়া, যাকে বলা হয় পিক আপ অ্যান্ড ডাম্প। তারপর তো বলপূর্বক গুম, কারাগারে নির্যাতন আর বিচার ছাড়াই হত্যার মতো গুরুতর অভিযোগ তো আছেই। এমনকি সন্ত্রাস দমনের আইনের আড়ালে অ্যাক্টিভিস্টদেরও দমন করার অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলো এতটাই মারাত্মক যে জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু যেমনটা বলছিলাম, মুদ্রার আরেকটা পিঠও আছে। বালুচ বিদ্রোহী দলগুলোর বিরুদ্ধেও কিন্তু সহিংসতা আর মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে।
এই বিদ্রোহী দলগুলো অনেক সময় সাধারণ অবালোচ মানুষদের টার্গেট করেছে। স্কুল, শিক্ষক, এমনকি সিপিইসি প্রকল্পে কাজ করা চীনা নাগরিকরাও তাদের হামলার শিকার হয়েছে। কিছু গ্রুপ তো আবার জাতিগত নির্মূলের মতো ভয়ঙ্কর কাজের দায়ও স্বীকার করেছে। সব মিলিয়ে পরিস্থিতিটা আরও জটিল আর রক্তাক্ত হয়ে উঠেছে। তবে এই এত সহিংসতা, এত অন্ধকারের মধ্যে একটা নতুন আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। একটা নতুন প্রজন্ম, তারা কিন্তু অন্য একটা রাস্তা বেছে নিচ্ছে। চলুন দেখি তারা কিভাবে এই সংগ্রামকে একটা নতুন দিকে নিয়ে যাচ্ছে। এই নতুন ধারার আন্দোলনের মুখ হয়ে উঠেছেন মাহারঙ্গ বালোচের মতো তরুণ অ্যাক্টিভিস্টরা। তাদের নেতৃত্বে বালোচ একজেহেতি কমিটি বা বিওয়াইসি অস্ত্রের বদলে অহিংস প্রতিবাদের পথ ধরেছে। ২০২৩ সালে ইসলামাবাদ পর্যন্ত তাদের সেই ঐতিহাসিক লং মার্চ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। তারা বন্দুকের বদলে আলোচনা চাইছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাটতে চাইছে আর রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চাইছে। আমরা এই আলোচনায় বারবার একটা শব্দ ব্যবহার করছি, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা বলপূর্বক গুম। জিনিসটা ঠিক কি? সহজ করে বললে, যখন রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো সংস্থা কাউকে ধরে নিয়ে যায় আর তারপর তার অস্তিত্বকেই অস্বীকার করে, মানে সেই ব্যক্তি কোথায় আছে, কেমন আছে, তার কোনো খবরই দেওয়া হয় না। ফলে সে আইনের সব ধরনের সুরক্ষা থেকে বাইরে চলে যায়। এটা একটা মারাত্মক আন্তর্জাতিক অপরাধ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, একটা নতুন প্রজন্ম যখন শান্তির পথে অহিংসভাবে জবাবদিহিতা চাইছে, তখন কি বেলুচিস্তানের এই দশকের পর দশক ধরে চলা রক্তক্ষয়ী সহিংসতার চক্রটা শেষ পর্যন্ত ভাঙবে? এই জটিল প্রশ্নের উত্তরের ওপরই হয়তো নির্ভর করছে একটা পুরো অঞ্চলের ভবিষ্যৎ।